উদয়পুর গ্রাম একটা জঙ্গলের মাঝখানে ছিল। গ্রামের লোকেরা সেই জঙ্গলের পুজো করত আর শুধু বাঁশের তৈরি জিনিস আর বাড়ির ব্যবহার করত। এই গ্রামেই সোমনাথ নামের একটা প্রসিদ্ধ লোক থাকত। আর একটা সুন্দর দিন, বনদেবতার কৃপাতে এই গ্রামটা যেন সবসময় এমনই থাকে। তক্ষুনি ওখানে উদয়পুর গ্রামের প্রধান চলে আসেন। এই যে সোমনাথ, সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ, বনদেবতার কৃপায় চলে যাচ্ছে। আপনি বলুন, আজকে হঠাৎ এখানে এলেন যে? আসলে আমার বাড়ির দরজাটা একটু ঠিক করতে হবে, বুঝলে? তুমি সময় পেলে তাহলে এসে ঠিক করে দাও না। ঠিক আছে প্রধান মশাই, গ্রামে আসা নতুন ঠিকাদার বাবু তো কোনো একটা কাজে ডেকেছেন, ওই কাজটা শেষ করি আমি সোজা আপনার বাড়িতে চলে আসব। ঠিক আছে, কিন্তু ঠিকাদার বাবু তোমায় কেন ডেকেছে সে তো জানি না প্রধান মশাই, সেটা এখন উনিই বলতে পারবেন। ওই ঠিকাদার লোকটা কিন্তু খুব একটা সুবিধার নয়, সাবধানে কাজ করো কিন্তু। অনেকদিন ধরেই ওই লাল কাঠওয়ালা গাছগুলো কেটে আমাকে বিক্রি করার জন্য বারবার বলছিল। আমি তো পরিষ্কার ওনাকে বারণ করে দিয়েছি, কিন্তু এই একই বিষয় নিয়ে সে আমার পিছুই ছাড়ে না। ঠিক আছে প্রধান মশাই, যদি কোনো গন্ডগোল কিছু মনে হয় সেটা আমি আপনাকে বলবো। সোমনাথ প্রধান বাবুর কথা মন দিয়ে শোনে আর তারপর ওখান থেকে ঠিকাদারের বাড়িতে চলে যায়। এসো সোমনাথ, এসো। তবে আসতে তুমি কিন্তু একটু দেরি করে ফেললে। আসলে প্রধান মশাইয়ের সাথে কথা বলছিলাম তো, তাই দেরি হয়ে গেল আর কি। এবার আপনি বলুন, কেন আমাকে ডেকে পাঠিয়েছেন বলুন। আরে আমি তো শুনলাম তুমি নাকি এই গ্রামের সব থেকে ভালো বাঁশের কাজ করতে পারো। হ্যাঁ ঠিকাদার বাবু, বাঁশ দিয়ে তো আমি বাড়িও তৈরি করতে পারি। আপনি বলুন না, কি বানাতে চান আপনি? আচ্ছা, শুধু বাঁশ দিয়েই বানাও তাহলে? এমনি জঙ্গলের যে ওই লাল কাঠগুলো রয়েছে সেগুলো দিয়ে? আরে এসব কি বলছেন ঠিকাদার বাবু? হ্যাঁ, আপনি নতুন, সেই জন্য আমি এবার আর সেরকম কিছু বলছি না। কিন্তু মনে রাখবেন, বনের ওই লাল কাঠওয়ালা গাছগুলোকে গ্রামের লোক পুজো করে, তাই এসব কাজ আমি কখনোই করব না। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার সাথে কাজ শুরু করে দাও তাহলে কিন্তু বড় লোক হয়ে যাবে তুমি। আরে শহরে এই লাল কাঠগুলোর দাম কিন্তু ভীষণ। সে হয়তো শহরে দাম হতেই পারে, তবে এটা কিন্তু উদ্ধবপুর গ্রাম। যে কথাটা আপনি বললেন না, সেটা এখন পঞ্চায়েতে যাবে। আপনাদের মতন বেইমান লোকেদের জন্য এরকম সহজ সরল একটা গ্রামে কোনো জায়গা নেই। আরে বড় বড় কথা বলো না তুমি, বুঝলে? তোমার এই গ্রামের পঞ্চায়েত আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার যেখানে ইচ্ছে গিয়ে নালিশ করতে পারো, বুঝলে? সোমনাথ ঠিকাদারের চালাক কথা শুনে বাড়ি চলে যায়। মিনা সোমনাথের চেহারায় একটা রাগ দেখে বলে ওঠে, ওগো, কি হয়েছে? কোনো উল্টোপাল্টা হয়েছে নাকি দোকানে? কিচ্ছু হয়নি মিনা, এই যে নতুন ঠিকাদার বাবু এসেছেন না, উনি বন কেটে ফেলার কথা বলছেন বারবার। তাহলে তুমি পঞ্চায়েতে গিয়ে তার নালিশ করছো না কেন? এই কথাটা আমাকে পঞ্চায়েতে তুলতেই হবে। কালকে গ্রামে পঞ্চায়েত বসবে, ওই লোকটাকে গ্রাম থেকে বের করার একটা প্রস্তাব রাখা হবে। একদম ঠিক বলছো গো। এরকম চালাক আর পয়সার লোভী লোকেদের জন্য এই গ্রামে কোনো জায়গা নেই। গ্রামের অনেক লোকেরা পঞ্চায়েতে এসেছিল। প্রধান, সোমনাথ, মিনা আর পঞ্চায়েতের বিশেষ লোক ঠিকাদার আর সন্তোষ আর রেখার সাথে দাঁড়িয়েছিল। তা এমন কি কথা হলো বলুন তো, যে সকাল সকাল এখানে ডাক পড়লো সবার? তোমাদের তো কোনো কাজকর্ম নেই, তাই না? এখানে বসে বসে করো পঞ্চায়েত, আমাকে বিরক্ত করো না তো। তোমাকে নিয়েই তো এই পঞ্চায়েত ডাকা হয়েছে, না হলে তোমাকে এখানে ডাকতামই না আমরা, বুঝলে? তাই চুপচাপ এখানে বসো। আরে এমন আবার কি করলাম আমি? সব জানতে পেরে যাবে তুমি যে তুমি আমাদের পূজ্য বন থেকে লাল কাঠগুলো কেটে নিতে চাও। আর শুধু তাই নয়, আমাকে পয়সা দিয়ে কেনার চেষ্টা পর্যন্ত তুমি করেছো। আর আপনি ভবিষ্যতে পয়সার লোভে কোন সীমানা পার করবেন আমরা তো ভাবতেও পারি না। এই গ্রাম থেকে আপনার চলে যাওয়াটাই ভালো হবে। গ্রামের মতামত তোমার বিপক্ষে ঠিকাদার, এখন তোমাকে এই গ্রাম থেকে চলে যেতে হবে, সেটাই ভালো হবে। আরে বড় বড় কথা বলো না, সবাই তোমার সাথে নেই, বুঝতে পেরেছো প্রধান? সন্তোষ আর রেখার পরিবার আমি যেটা বলেছি সেটা খুব ভালো করে বুঝেছে। ওরা দুজন তোমাদের সবার মতন মূর্খ নয়। কি? এটা তোমরা কি করে করতে পারো? পয়সার এত লোভ তোমাদের যে বনকে আমরা সবসময় পুজো করে এসেছি সেটা তোমরা কাটতে যাচ্ছ? আরে যাও যাও, অনেক হয়েছে। তুমি বাঁশ কাটতে পারো, তাহলে লাল লাকড়ি দিয়েই অসুবিধে কেন হবে? এইসব তোমাদের ঢং, বুঝেছো? আমার তো ঠিকাদার বাবুর কথা একদম ঠিক মনে হয়, আর আমরা সেটাই করব।
তোমরা দুজন কি বলছো তাতে কিচ্ছু যায় আসে না। তোমাকেও এই ঠিকাদারের সাথে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এ আপনি কি বলছেন? মাথার ঠিক নেই নাকি প্রধান মশাই? এসব কি আজেবাজে বলছেন? গ্রামের সবাই জঙ্গলটাতে পুজো করতে যায়, আর লাল কাঠ কাটার ব্যাপারে তো কেউ ভাবতে পর্যন্ত পারে না। এই গ্রামে তোমাদের দুজনের জন্য কোনো জায়গা নেই, কারণ তোমরা নিজেদের আস্থার সাথে বেইমানি করেছো। ছ্যাঃ! এটা কিন্তু একদম ঠিক হলো না প্রধান মশাই। তোমরা গ্রামের সবাই এই জঙ্গলের জন্য আমার কাছে আসবে আমি জানি। এই গ্রামের বেঁচে থাকা কয়েকটা বাঁশ দিয়ে এই গ্রামের বেঁচে থাকা আর কয়েকটা বাঁশ দিয়ে কত কিছু করতে পারে। এইটুকু বলে ঠিকাদার ওখান থেকে চলে যান। উনি এইভাবে কথা বলে কেন গেলেন? মনে হচ্ছে যেন বাঁশের অনেক প্রয়োজন পড়তে চলেছে। আমার তো খুব ভয় করছে গো। জানি না এবার কি করবে। এত ভালো একটা গ্রাম, কিন্তু এদের জন্য গ্রামে এত অশান্তি ফিরে চলে এলো। ঠিকই বলেছেন, কয়েকদিনই হয়েছে এই ঠিকাদারটা আমাদের গ্রামে পা রেখেছিল, কিন্তু কিচ্ছু হবে না। যখন বনে দেবতা সঙ্গে রয়েছে তাহলে ভয় পাওয়ার কি দরকার? ঠিকই বলেছো সোমনাথ, বনদেবতা কোনো না কোনো মার্গদর্শন করাবেনই বটে। ঠিক আছে, আমি তাহলে চলি এখন। আমাকে তো বাঁশও কাটতে যেতে হবে আপনার দরজার জন্য, আর একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। তুমি কালকে চলে যেও। ঠিক বলছেন প্রধান বাবু, আপনার দেরি হয়ে যাবে। আপনি কাল চলে যাবেন? না না, শুধু বাঁশ কাটলেই তো হয়ে যাবে, তাড়াতাড়ি চলে আসবো। সোমনাথ ওখান থেকে জঙ্গলের দিকে চলে যায়, আর ঠিকাদারের বাড়িতে সন্তোষ আর রেখা বসে কথাবার্তা বলছিল। এখন কি করা উচিত ঠিকাদার বাবু? এইভাবে তো না লাল কাঠ আমরা পাবো, তার উপর আমাদের গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছে। এই মূর্খ গ্রামবাসীদেরকে এখন যে কে বোঝাবে? কি জানি ওই বনের মধ্যে পূজনীয় কি রয়েছে। এই লোকগুলোকে বাধ্য করতে হবে বুঝলে, যাতে বাঁশের বদলে লাল কাঠেরই ব্যবহার করে। সেটা কি করে হবে? সেটা এইভাবে, তুমি বরং গ্রামে গিয়ে আগুন লাগিয়ে দাও। যখন সবার ঘর জ্বলে যাবে না, তখন তার ওদের মাথার উপর ছাদ থাকবে না, তখন ঠিক হারে হারে টের পাবে শয়তানগুলো। খুব ভালো, তাহলে আর দেরি কিসের? আজকেই গ্রাম জ্বালিয়ে দেব। যেই সময় এই ষড়যন্ত্র লেখা হচ্ছিল, সেই সময়েরই আশেপাশে সোমনাথ বাঁশ কাটতে পৌঁছে যায়, আর দেখতে পায় যে ওখানে একজন ব্যক্তি বাঁশের কাছে বসে আছে। এই যে ভাই, কি হয়েছে? কি ব্যাপার? এরকম বনের মাঝখানে তুমি বসে রয়েছো কেন? এখানে বসার জন্য তার বসে নেই আমি হলাম প্রতিবন্ধী। যার সাথে এসেছিলাম সে আমাকে এইভাবেই এখানে ছেড়ে চলে গেছে। তো এ তো খুবই খারাপ ব্যাপার। হ্যাঁ, এখন তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি বলো। যদি তুমি বলো তাহলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। আরে না না দাদা, না, ওরা তো আমাকে এই অবস্থাতেই ছেড়ে দিয়ে চলে গেছে, তাই আমি এখন কারুর ঘাড়ের বোঝ হতে পারি না। তুমি শুধু আমার একটা সাহায্য করতে পারো, তুমি যদি আমাকে আমার পা দুটো দিয়ে দাও। আরে এটা তো একেবারে অসম্ভব, আমি এটা কি করে করতে পারি? তাহলে তুমি আমাকে এখানেই বনে থাকতে দাও না। আরে না না, আমি কিছু একটা করছি তাহলে। দেখতে দেখতেই সোমনাথ বাঁশ দিয়ে একটা হুইল চেয়ার বানিয়ে দেয়। এই নিন, এখন আপনার যেখানে ইচ্ছে এটা সাহায্যে যেতে পারবেন, আর কারোর ওপরে আপনাকে আর নির্ভর হতে হবে না। এখন তো আপনি আমার সাথে বাড়িতে যাবেন তো? খুব ভালো, তোমার এই গুণের তো দেখছি সত্যি কোনো তুলনা হয় না। তক্ষুনি সেই ব্যক্তি বন দেবতার রূপে সোমনাথকে দর্শন দেন। সোমনাথ, আমি তোমার এই শিল্পকলার জন্য খুব প্রসন্ন হয়েছি, আর তোমার বুদ্ধির ওপরেও। এই গ্রামে একটা বিশাল বড় সংকট দেখা দিয়েছে। আমি তোমাকে যে বরদান দেব তার সঠিক ব্যবহার করে এই গ্রামের লোকেদের সাহায্য করো। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। কিরকম সংকট? মিনা আর গ্রামের বাকি সবাই ঠিকঠাক থাকবে তো? তুমি চিন্তা করো না, কারুর প্রাণের উপরে কোনো সংকট দেখা দেবে না। আমি তোমাকে অসংখ্য আর বজ্রের মতো শক্তপোক্ত বাঁশ দিচ্ছি, যে তোমার আজ্ঞা পালন করবে। তুমি যখন চাইবে এই বাঁশ প্রকট হয়ে যাবে। এর ব্যবহার কোথায় আর কখন করতে হবে সেটা আমি তোমার উপরই ছাড়ছি। অসংখ্য ধন্যবাদ প্রভু, অসংখ্য ধন্যবাদ। এইটুকু বলে বন দেবতা অন্তর্ধান হয়ে যান, আর সোমনাথ গ্রামের দিকে দৌড়তে চলে যায়। প্রধান মশাই, এসব কি হচ্ছে? এই আগুন কোত্থেকে লাগলো? আমি জানি না যে এত বড় দুর্ঘটনা আমি থাকতে কি করে হয়ে গেল। আপনি কান্নাকাটি করবেন না প্রধান মশাই, আপনার শান্ত থাকাটাই যে সব থেকে বেশি দরকারি। ওই ঠিকাদার কোথায় গেল?
ওরা কোথায় আমরা কিচ্ছু জানি না। যাই হয়ে যাক না কেন, মনে হচ্ছে এসব ওরাই করেছে। সেটা কেন? লাল কাঠগুলো কাটার জন্য একটা উপায় বলেছে তো, কিন্তু এই অবস্থাতে যেখানে আমার কাছে এত বাঁশও তো নেই যে আমরা সবার বাড়ি বানিয়ে দিতে পারবো, তাহলে আর কি করতে পারি বলো? এই সব প্রশ্নের উত্তর কালকে পঞ্চায়েতেই পাওয়া যাবে। পরের দিন পঞ্চায়েতে ঠিকাদার নিজের দুজন সাথীর সাথে চলে আসেন আর গ্রামবাসীদের সামনে নিজের প্রস্তাব রেখে দেন। এই গ্রামের তো প্রতিটা বাড়ি জ্বলে পুড়ে ছাই। এত বাড়ি বাঁশ দিয়ে তৈরি করা একেবারে অসম্ভব, কারণ এত বাঁশ এই গ্রামে তো আর নেই, তাই না? তোমরা সবাই যদি চাও তাহলে তোমাদের বাড়ি আমি পয়সা ছাড়াই লাল কাঠ দিয়ে বানিয়ে দেব, বুঝলে? তুমি নিজেই আগুন লাগাও, তারপর আবার উপকার করতে আসো। লাল কাঠ আমরা কিছুতেই কাটবো না, বুঝেছো? সে তুমি যতই চালাকি করো না কেন। কিন্তু সোমনাথ, এটা ছাড়া কি আর কোনো উপায় আছে? হ্যাঁ ভাই, বিখ্যাত কাঠের কারিগর সোমনাথ, বলছো না কেন কিছু? কি করে করবে তুমি এই সমস্যার সমাধান? মনে হয় বাড়ি পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিও পুড়ে গেছে ওর। আপনি চিন্তা করবেন না প্রধান মশাই, আমার কাছে বনদেবতার আশীর্বাদ রয়েছে, বুঝলেন তো? কেমন আশীর্বাদ? সোমনাথ জঙ্গলে হওয়া পুরো ঘটনা প্রধান আর গ্রামবাসীদেরকে বলে দেয়। আচ্ছা, সত্যি নাকি? এ তো খুবই ভালো খবর, তাই না? আরে ওর কথা তোমরা একদম শুনবে না। ও তো নিজের ব্যবসার জন্য সবসময় তোমাদের সাথে কথা বলে, বুঝতে পেরেছো? আরে বাড়িগুলো করলে বাঁশের ব্যবসা জোর ভালো হবে, তাই না? আমি তো শুধুমাত্র একটাই বাড়ি তৈরি করব। এটা তুমি কি বলছো? আপনারা শুধু দেখতে থাকুন। আরে লোকেদেরকে বোকা বানিও না তো। আর তোমাদের মধ্যে যে যে এটা চায় যে তাদের বাড়ি পয়সা ছাড়াই তৈরি হয়ে যাক, সে আমার কাছে এসে কালকের মধ্যে বলে দিক, ঠিক আছে? এইটুকু বলে ঠিকাদার আর সন্তোষ রেখার সাথে ওখান থেকে চলে যান। ওরা সবাই সোমনাথের দিকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। আমি কাজ শুরু করছি। আপনারা সবাই যদি আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে আমার সঙ্গে আসুন। এখানকার সবাই প্রায় আশঙ্কার মধ্যে রয়েছেন নিজের ভয়ের কারণে, কিন্তু আমি তোমার সাথেই রয়েছি সোমনাথ। তুমি শুরু করে দাও। সোমনাথ ওখানেই পঞ্চায়েতের গাছের কাছে নিজের বাঁশ দিয়ে একটা উঁচু বিল্ডিং বানানো শুরু করে দেয়। লোকেরা নিজেরাই ওরা বাঁশ দেখে আশ্চর্য হয়ে যায়। বন দেবতার জয় হোক, সোমনাথের জয় হোক। সবাই এইরকম ভাবে বলতে শুরু করে। পরের দিন ঠিকাদার রাগের চোটে কিছু একটা ভাবছিল। তা কি হলো ঠিকাদার বাবু? এত রাগ কেন করছেন আপনি? কেউ এলো না কেন বলো তো? আজকে সকালের মধ্যেই তো সবাইকে আসতে বলেছিলাম। চলো গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি হলো। ঠিকাদার বাঁশ দিয়ে তৈরি এত উঁচু বিল্ডিং দেখে প্রচন্ড অবাক হন। তক্ষুনি সোমনাথ আর প্রধান মশাই ওখানে আসেন। এটা কি করে হতে পারে? এতগুলো বাড়ি একসাথে রেডি হয়ে গেল? আরে বাঁশ দিয়ে তো দেখে মনে হচ্ছে যেন বুর্জ খলিফা তৈরি করেছে। সোমনাথের কথার ওপরে যে তুমি বিশ্বাস করছিলে না, এবার বিশ্বাস হলো তো যে বনদেবতা আমাদের সঙ্গে রয়েছেন? এবার বলুন ঠিকাদার বাবু, কেমন লাগলো? এই বাঁশের বুর্জ খলিফাতে যতজনের ইচ্ছে সবাই মিলে থাকতে পারে, আর এর মজবুতি তো একেবারে বজ্রের মতন, বুঝলেন? এখন কি হবে ঠিকাদার বাবু? আমাদের ক্ষমা করে দাও সোমনাথ, আমরা বনদেবতার বিরুদ্ধে গিয়ে অনেক বড় পাপ করেছি। আমাদের ক্ষমা করে দাও, এই গ্রামে ফিরে আসতে দাও আবার। এটা তোমরা কি বলছো? ঠিক বলছেন উনি। আপনার কথাই এসে আমরা নিজেদের আস্থাই খারাপ করে দিয়েছি। নিজেদের ভুল তাহলে বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমাদের দুজনকে এই গ্রামে আবার থাকতে দেওয়া হবে, আর শাস্তির ব্যাপারে পরে চর্চা করা হবে। এটা কিন্তু ঠিক হলো না। তাহলে আপনি নিজে কিছু করছেন না কেন ঠিকাদার বাবু? সে তো আমি অবশ্যই করব। এখন আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবার ফিরে আসব, তখন দেখো তোমরা সবাই। আরে যান যান, অপেক্ষায় থাকবো। ঠিকাদার ওখান থেকে চলে যান। সোমনাথ তক্ষুনি বাঁশগুলোকে প্রকট করেন আর ওদেরকে কিছু একটা বলে। এনার আসার অপেক্ষায় থাকবে শুধু প্রধান মশাই। জ্বালিয়ে দাও এটাকে। আপনি বললেন আর আমরা জ্বালিয়ে দিলাম।
যেই মাত্র গুন্ডা আর ঠিকাদার বাঁশের বুর্জ খলিফাতে আগুন লাগায়, 10টা লাঠি আসে আর ওদেরকে পেটাতে শুরু করে। বাঁচাও বাঁচাও, কেউ আছো? আরে বাঁচাও, কে আছো? আর সোমনাথ আর প্রধান মশাই বিল্ডিং এর ভেতর থেকে বাইরে আসেন। যে বলেছেন ঠিকই বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হয়। এখান থেকে চলে যাও তোমরা, এক্ষুনি বেরিয়ে যাও। এই গ্রামের আশেপাশে তোমাদেরকে যেন না দেখি। ঠিকাদার ওখান থেকে ভয়ের চোটে পালিয়ে যায়। আর বন দেবতার আশীর্বাদে উধাওপুর গ্রাম শান্ত আর ভালো জীবন কাটাতে শুরু করে।